নমস্কার। তারাদের কথার নতুন একটা পর্ব, আর এই পর্বে অবশ্যই প্রত্যেক পর্বের মতো আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। আজকের তারাদের কথা একটুখানি স্পেশাল, একটুখানি বলা ভালো সুরেলা। তার কারণ আমরা জানি যে এ বছর ইন্ডিয়ান আইডলে কার্যত বাংলার জয় জয়কার। আর টপ 5-এর মধ্যে অবশ্যই 3 জন একদম বঙ্গ সন্তান। তাদের মধ্যে একজনকে আমরা আজকে পেয়েছি তারাদের কথার অতিথি, যিনি চতুর্থ স্থানাধিকারী, প্রিয়াংশু দত্ত। নমস্কার। কেমন আগে কংগ্রাচুলেশন, তারপরে বলবো কেমন আছো। থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো কলকাতায় আছি। ফিরে কেমন লাগছে? খুব একটা নতুন হচ্ছে, কেন কি এতদিন ওখানে 9 মাস পর্যন্ত ছিলাম ওখানে, তো এখানে এসে সব ফ্যামিলিদের পেয়েছি, বন্ধু বান্ধবদের সব এসছে, খুবই ভালো লাগছে। একটা সবাই এত ভালোবাসা দিচ্ছে, বড়জনরা এত আশীর্বাদ করলো, আর এত গ্র্যান্ড ওয়েলকামিং হয়েছে আমার, তো এখন খুব খুশি আমি। এরকম সত্যি গ্র্যান্ডই বটে। এয়ারপোর্ট থেকে যখন বেরোচ্ছ হ্যাঁ। তোমরা তিনজনে, তুমি, মানুষ এবং শুভজিৎ, কার্যত তোমার একটা ছবিতে আমি দেখলাম মালায় প্রায় ভরে গেছে প্রত্যেকেরই। একদম। এটা আশা করেছিলে? না, প্রথমত আমরা জানতামই না যে এয়ারপোর্টে এতজন দাঁড়িয়ে থাকবে। আমি জানতাম মা বাবা এসছে, তো এতজন থাকবে, প্লাস এই ক্যামেরাম্যানগুলো থাকবে, তো ওগুলো তো একদমই আমাদের কারোরই আইডিয়া ছিল না। তো হঠাৎ করে আমরা জাস্ট বেরোচ্ছি নর্মালি যে মা বাবার সাথে দেখা করবো, বেরিয়ে দেখছি এতজন একসাথে ওয়েলকামিং করার জন্য দাঁড়িয়ে। আমরা তো পুরো স্টান্ড, আমরা শখ, মানে কী হলো কেসটা। তো তারপরে তো সব হলেই, সবাই মালা পরালো, সবাই সম্বর্ধনা দিল, খুব ভালো লাগলো জিনিসটা। আচ্ছা, তুমি কি এখনো শক, তুমি কি বুঝতে পারছো, ভাবতে পারছো যে চতুর্থ স্থানাধিকারী এবং ইন্ডিয়ান আইডলে এতদিন পরে বাংলার জয় জয়কার, এটা বিশ্বাস হচ্ছে? ব্যাপারটা হচ্ছে, আমি তো এই সব কিছুই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। তো যারা যারা ওখানে অলরেডি ছিল, বাকি কন্টেস্টেন্টসরা, ওরা অলরেডি কোনো না কোনো রিয়েলিটি শোজ করে এসছে, অলরেডি এক্সপিরিয়েন্স তারা। তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, তো সব কিছুই আমার জন্য নতুন হয়েছে। লোকজন এত ভালোবাসা দিয়েছে। আমি প্রথমবার ফিনালে অবধি গেছি, অডিশনস পার করে যে এক একটা ধাপ পেরোনো, এটা অনেক বড় ব্যাপার একটা। তো সেখানে ফিনালে তাক যাওয়াটা ইটস আ বিগ জার্নি অ্যান্ড আ বিগ অ্যাচিভমেন্ট। তো টোটালি আনএক্সপেক্টেড ছিলাম, বাট ভগবানের কৃপায় বা মানুষের ভালোবাসার জন্য যতটা দূরে গিয়েছি। আমি তো জার্নিটা জানবো, তার আগে এই যে মোটামুটিভাবে লাভ সংস আর স্যাড সংস, যেটা তোমার এখন জনার বলতে হয়, তো এছাড়া তুমি কি ছোট থেকে, আমি জার্নিটা শুনবো, কিন্তু তার আগে এই দুটো জনারের মধ্যে কোনো একটা গানের দুটো লাইন যদি তুমি দর্শকদের জন্য একটু গাও। আচ্ছা, লাভ সংসই গাই প্রথমে। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ওরে পিয়া রে, পিয়া রে। আহা, জার্নিটা কি ছোট থেকে কি গান নিয়ে বড় হওয়া? না, ছোট থেকে বলবো না, কেন কি আমার বাড়িতে আমার বাবা নিজেও গান করতো। আমার যে বড় জ্যাঠা এখনও গান করে, ওনার পুরো ট্রুপ আছে গানের, উনি এখনও গান শেখান, ছোটো ছোটো বাচ্চাদেরও গান শেখান। আর আমার যে ছোট পিসি, উনিও খুব ভালো গান গান। তো আর ছোটোবেলা থেকে আমার যে দিদা, তো দিদা আমাকে প্রচুর সাপোর্ট করেছে গানের প্রতি অনেক, ফান্ডামেন্টাল হোক বা এমনি নর্মালি সব টিচারদের অনেক জায়গায় গান শেখানো দিয়েছে আর কি, শেখাতে বলেছে। বাট তখন আমার অতটা ইন্টারেস্ট ছিল না আর কি, যখন স্কুল টাইমিংয়ে। বাট ক্লাস 10-এর পর আমার খুব এই অরিজিৎ সিংয়ের সাথে খুব রিলেট করতে পারতাম, যে তখনও বুঝতে পারিনি যে আমার পোটেনশিয়ালটা কী, আমি কি অ্যাকচুয়ালি ভালো গাইতে পারি, বা আমাকে কি অ্যাকচুয়ালি কোনো জায়গায় যাওয়া উচিত, গিয়ে গানটা শেখা উচিত, বা কোনো প্ল্যাটফর্মে গিয়ে গানটা করা উচিত। তো এরকম আমি ক্লাস 10-এর পর ক্লাস 11-12-এ প্রচুর এরকম কম্পিটিশনস, স্কুল ফেস্টস কম্পিটিশন প্রচুর করতে লাগলাম। তো সব কটাই বলতে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড জিতছি। তো স্কুলের সবাইরা বলতো, বন্ধু বান্ধবরা প্লাস টিচাররা, যে তোর তুই যা কোথাও গিয়ে শেখ গানটা, বা কোনো বিগ প্ল্যাটফর্মে গিয়ে ট্রাই কর। তখন একটুখানি লজ্জা পেতাম যে এত বড় স্টেজে যাবো, এত লোকজনের মাঝখানে কী করে গাইবো, এই সেই।
বাট আস্তে আস্তে যখন কলেজে উঠলাম, ওঠার পর ওখানেও ফেস্টগুলো জিততে থাকলাম, ওখানে মোটামুটি সবকটাই ধরে নাও মানে ফার্স্টই হলাম, ঠিক আছে। তো কলেজের ডিন যে ছিল আমাদের, যে মিস্টার দিলীপ শাহ, তো উনিও প্রচুর হেল্প করেন আমাকে, ঠিক আছে। মানে এইসব ফেস্টের দিক দিয়ে, তারপরে কলেজ থেকে আমাদের অনেক এক্সপোজার পেয়েছিলাম, আমরা অনেক অনেক জায়গায় গেছিলাম আমরা গান ফান করতে। তারপরে আমার মা বাবা, দাদা, বন্ধুবান্ধব, দিদা সবাই মিলে বললো যে তুই যা ইন্ডিয়ান আইডলে, দেখ কী হয়। তো আমাদের ওই 31শে আগস্ট আগের বছর আমাদের হলো অডিশন। তো অডিশন ফার্স্ট রাউন্ডটা কোথায় হলো? ওখানেই ফার্স্ট রাউন্ড আমাদের মুম্বাইতেই হয়েছিল, ওপেন অডিশন। তো ওখানে মানে আমাদের সেই লাইন দিয়ে যেটা আমরা দেখতে পাই, প্রচুর লাইন দিয়ে, একদম একদম। ওকে ওকে। তো ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে আচ্ছা, দাঁড়িয়ে আমি একটু জিজ্ঞেস করি, এই যে অডিশনে যাচ্ছ তার জন্য তো একটা প্রস্তুতির দরকার হয়, তখন কিভাবে, কারণ ইন্ডিয়ান আইডলের মতো একটা বড় মঞ্চ, সেখানে অডিশন দিতে গেলে তো বেসিক একটা তো মানে যে যা কিছু গান জিজ্ঞেস করতে পারেন জাজেসরা, ফলত নিজের তো সেই প্রিপারেশনটা দরকার। কি কি মোটামুটি একটা বাছাই করেছিলে, বা চয়েসের কি গান ছিল? মানে গান দেখুন, মানে মোটামুটি আমি যাদের গান বেশিরভাগ শুনতাম আগে, মানে অরিজিৎ স্যার, সোনু নিগম, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, বিশাল মিশ্রা, এদের গানগুলি আমি মেনলি, আমি অ্যাকচুয়ালি গান প্রচুর শুনি, ঠিক আছে। এবার যত শুনতে সেগুলো আর কি মনে একটা থাকে না, যে লিরিক্স প্লাস এই মিউজিকগুলো তোমার মাইন্ডে, হ্যাঁ একদম মনে বসে যায়, মাসেল মেমোরিতে বসে যায়। তো সেগুলোই আমি প্রিপেয়ার করতে থাকতাম, যে অ্যাটলিস্ট যাচ্ছি যখন এত বড় প্ল্যাটফর্ম, আমাকে ওই জিনিসগুলো মনে রাখতে হবে সব একসাথে। তো হ্যাঁ, মনের মধ্যে একটা ভয় তো ছিল যে কি হবে কি না হবে, টোটালি ইনএক্সপিরিয়েন্স, কোথাও শিখিনি কীভাবে কী হবে। বাট ভগবানকে ইয়ে করেছে, ভগবান কনফিডেন্স তো দিয়ে রাখো, ব্যাস তাহলেই হলো। তারপরে চলে গেছি অডিশন গেলে, তারপরে সেই দিনকার এক্সপেরিয়েন্সটা একটু বলো। তারপরে তো গিয়ে দেখি যে এত বড় লাইন হয়, লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যে কি করব কি না করব। তারপরে তো লাইন, একা গেছিলেন না বাবা মা গেছিলেন সঙ্গে? না, বাবা মা গেছিল আমার সাথে। তো গেছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, সেই প্রায় 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। তো মানে ওখানেই তো এনার্জি শেষ, তারপর আবার গান? না, কোনোভাবে ওই জোশটা ছিল যে না, অ্যাটলিস্ট এবার আমার টার্নটা আসছে, এবার অডিশনটা দেবো, অতক্ষণ দাঁড়ানোর পরও। তো তারপরে তো ঢুকলাম, তারপরে তো আমাদের 2-3টে রাউন্ড হয় আরও। তো সেই রাউন্ডগুলো, সেগুলো আর দেখানো হয় না টিভিতে, বাট সেই রাউন্ডগুলো পার করতে হয়, 2-3টে রাউন্ড। সেই রাউন্ড পার করার পর তারপরে টিভি রাউন্ড অডিশন হয়, যেটা তোমরা সবাই দেখতে পাই। হ্যাঁ, তো টিভি রাউন্ড অডিশনে তো মানে তার আগে আমাদের একটা এরকম শ্যুট হয়, যে সবার একটা এরকম ছোট্ট বাইটস নেয়, যে কেমন লাগছে তোমার এখানে এসে, টিভি রাউন্ডের আগে তোমার কি মনে হচ্ছে, কি মানে। তো আমাকে এরকম জিজ্ঞেস করেছিল, তো আমি তখন বলেছিলাম যে আশেপাশে যাদেরই দেখছি সবাই, কেউ 7-8 বছর ধরে শিখছে, কেউ 10 বছর ধরে শিখছে, কেউ এই ঘরানা, কেউ ওই ঘরানা। এসব শুনতে আমার ওখানেই অর্ধেক মোরাল ডাউন হয়ে গেছে আমার, যে কী করবো কি না করবো। তো একটু নার্ভাসমেন্ট তো ছিল বলতে গেলে, বাট ওই আর কি, মানে একটা কনফিডেন্স ছিল মনে, যে না, আমাকে কিছু না হলেও আমাকে টিভি রাউন্ড অডিশনটা পার করতেই হবে। তো তারপরে তো শ্রেয়া ম্যাম, বাদশা স্যার, বিশাল স্যার সব এলো, এসে আমি তো দেখে পুরো শকড, কেন কি প্রথমবার দেখছি ওনাদের। তো তারপরে তো কি গাইলে তুমি টিভি রাউন্ডে? আমি টিভি রাউন্ডে ও বেদার দেয়া গানটা গেয়েছিলাম, যেটা মানে আনএক্সপেক্টেডলি অনেক ভাইরাল হয়েছে গানটা, অনেকের কাছে পৌঁছেছে, সবাই খুব ভালোবাসা দিয়েছে। একটু শুনি 2 লাইন। अच्छा। प्यार झूठा था जताया ही क्यों, प्यार झूठा था जताया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों, ऐसे तुम कर तू जरा और सितम कर दिया, आजा बेवजह सा ये रिश्ता खत्म कर दिया, ओ बेदर्दिया यार बेदर्दिया, ओ बेदर्दिया यार बेदर्दिया, ओ बेदर्दिया यार बेदर्दिया, ओ बेदर्दिया यार बेदर्दिया, ओ। কি রিঅ্যাকশন এলো জাজেসদের থেকে এটা শোনার পর? তো আমি প্রথম থেকেই বলি, তো ঢোকার পর সামনে আমাদের এবার একটা মানে সব কিছু আলাদা আলাদা হয়েছে, মানে এবার একটা ভেনিউ বুক করা হয়েছে, যেখানে আর কি আলাদাভাবে অডিশনস নিয়েছে। এবারে ওই যে 3খানা অরেঞ্জ কালারের সিট, এবারে পুরোপুরি আলাদা একটা সেট আপ হয়েছে আর কি, একটা আলাদা লোকেশনে আমাদের করেছে পুরো, ঠিক আছে। তো সব কিছু আলাদা আলাদা ছিল। তো এবারে আমরা ঢুকেছি প্রথম গেটটাতে, ওই গেটটাতে ঢোকার সময় মানে প্রায় 200 কিলোমিটার পার আওয়ারে হার্টবিট হচ্ছিলো, মানে কী হবে কি না, হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। আর এত জোরে এসি চলছে ভেতরে, সব কিছু খুব মানে ইয়ে ছিল, চিল্ড ছিল একদম। তো ঢোকার পর জিজ্ঞেস করে কোথা থেকে, তোমার নাম কি, শ্রেয়াম তখন জিজ্ঞেস করে বুক ধরপড় করছে যে কী হবে কি না হবে। এটা কি শ্রেয়া ম্যামই জিজ্ঞেস করেছেন? হ্যাঁ। ওকে।
তো তারপরে ওরা বলে যে আমি যেই পরেছিলাম জ্যাকেট প্যান্ট খুব ভালো লেগেছে, বাচ্চা স্যারে বললে এই জ্যাকেটটা খুব সুন্দর দেখতে। তো তখনই একটুখানি আমার মনে থেকে হয়েছে যে না এবার ঠিক আছে, কথা বলতে বলতে এবার আস্তে আস্তে ফ্র্যাঙ্ক হচ্ছে। তারপরে বললো তুমি গাও, তারপরে কথা বলবো। তারপরে তো গাইলাম, শ্রেয়া ম্যাম তো খেতে দিয়েছিল। গাওয়ার পর তো তারপরে তিনজনই আমাকে 3টে গোল্ডেন টিকিট দিল, যেটা প্রথমবার, পুরো 15 বছরে প্রথমবার কেউ 3টে গোল্ডেন টিকিট পেয়েছে। তো সেটা পাওয়ার পর তো মানে আমি জাস্ট এত ইমোশনাল হয়ে পড়েছিলাম, মানে আমি ঠিক করে কাঁদতে পারছিলাম না, না হাসতে পারছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। তো তারপরে তিনজনে গিয়ে আমাকে দেয় সেই গোল্ডেন টিকিটটা, তারপরে আমার তিনজনই হাগ করে। তো ওই মোমেন্টটা খুব সারিয়াল ছিল, মানে কীভাবে রিয়াক্ট করবো আমি নিজে বুঝতে পারছিলাম না। মানে সে আমি হাক করলে আমার মনে হলো কি, মানে কাকে হাক করে এলাম, মানে এরপরেও যদি কিছু না হয় তাতে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, মানে অ্যাকচুয়ালি এটাই মনে হয়েছিল। বাট কোনোভাবে ওটা ক্লিয়ার করে গেছিলাম। তারপরে তো আমাদের যে মেন্টার্স ছিল আনন্দ শর্মা আর রণদীপ ভাস্কর স্যার, ওনারা মানে এক্সট্রিমলি ভালো, খুব ভালো মানুষ। আর এত এক্সপিরিয়েন্স ওনারা প্রথম থেকে সিজন 1 থেকে আর কি আমাদের সবাইকে মেন্টারিং করতেন, যারা যারা আর কি আসতো সবাইকে। মানে ওখানে গেলে তুমি এত কিছু শিখতে পারবে, মানে ধারণার বাইরে। হ্যাঁ, মানে তুমি যে বারবার বলছো যে আমি ছোটবেলা থেকে শিখিনি, আনট্রেন্ড একটা ব্যাপার, এই রাউন্ডটা তো পার করে গেলে এবার তো তোমাকে এতগুলো শ্রোতা, এত দর্শকের সামনে তোমায় আসতে হবে, তার জন্য তোমাকে ট্রেনিং নিতে হবে। সেই পর্বটা, সেই জার্নিটা কেমন ছিল? কিরকম, কত ঘন্টা রেওয়াজ করতে হতো, কিরকম মানে টেকনিক, মাইক্রোফোন কিভাবে ধরবে, অডিয়েন্সের সাথে রিয়াক্ট কি করে করবে, এই সবটাই নিশ্চয়ই ট্রেনিং এর মধ্যে থাকতো। পুরোটা আমি বলছি তোমাকে। সেটা হচ্ছে গিয়ে আমাদের অডিশন রাউন্ড পার করার পর মানে আমাদের যে মেন্টার্সরা থাকে ওনারা আগে আমাদের তো হোটেল শিফট করায়, তারপরে আমাদের মেন রুটিন যেটা প্রত্যেক দিনের, সেটা হচ্ছে গিয়ে সকালবেলা ওঠো 9টার সময়, 9টা থেকে এবার আপনাকে যেটা আর কি থিম থাকবে আমাদের, সেই গান দেবে। সেই গানটা আপনাদেরকে একদিনে প্র্যাকটিস করতে হবে, একদিনে প্রিপেয়ার করতে হবে। করার পর নেক্সট পরপর 3 দিন ধরে ব্যান্ড রিহার্সালস হবে, তারপরের দিন টেকনিক্যালস হবে, তারপরের দিন শ্যুট। ঠিক আছে, মানে 5th ডের মাথায় শ্যুট হয়। হ্যাঁ, তো আমাদের প্রথম যে ব্যান্ড রিহার্সাল দিন থাকতো, সেই দিন আমাদের শেখাতো কিভাবে ওই মাইক ধরতে হবে, মাইকটা তোমাদের মুখ থেকে কত সেন্টিমিটার দূরে থাকা উচিত, বা কিভাবে গানের থ্রো করা উচিত, মাইক কীরমভাবে ধরতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি কোনো গান যখন গাইছো সেই গানের থ্রোটা কীরকম হবে, লিরিক্সটা শুধু মুখস্থ করে না, লিরিক্সটা বুঝে তারপরে গাইতে হবে, তবেই সেই এটার মধ্যে। ওই একদিনের মধ্যে লিরিক্সটা মুখস্থ করে ফেলতে হতো তার? হ্যাঁ, করতে হবে, কিছু করার নেই, কেন কি ওখানে মানে রুলসটাই এটা। ওটা না করলে তাদের পরের দিন ব্যান্ড রিহার্সালে গাইতে পারবে না। তো এবার লিরিক্সটা মুখস্থ করতে হতো। তারপরে যেদিন আর কি আমাদের ব্যান্ড রিহার্সাল থাকতো সেদিন আমাদের বলতো কীভাবে গাইতে হবে, কোন জায়গাটায় কী গাইলে গানটা আরও ওটাকে আপলিফ্ট করে যায়। তারপরে মিউজিকের সাথে তোমাকে তালে তাল করে, তারপরে মিউজিকের যে স্কেল সেটার সাথে তোমাকে ম্যাচ করতে হবে। এগুলো সব একদম বসে ধরে আমাদের শেখাতো। প্লাস রোজ দিন এভরিডে আমাদের 7টা থেকে 8টা অবধি আমাদের রেওয়াজ হতো। হ্যাঁ, স্যাররা আসতো, এসে 1-1.5 ঘন্টা ধরে রেওয়াজ করাতো আমাদের, হারমোনিয়ামে বসিয়ে সবাইকে একসাথে একটা জায়গায় বসিয়ে রেওয়াজ করতে হতো আমাদের এভরিডে। কেমন লাগতো? কারণ তুমি তো বারবারই বলছো আমি শিখিনি, এই শেখা প্রসেসটা তোমার কতটা দারুণ, মানে এটা এক্সপিরিয়েন্স যে করবে না তার মানে লাইফ টাইম মেমোরি থেকে যাবে। এটা মানে অস্বাভাবিক একটা মানে এক্সপিরিয়েন্স। মানে স্যাররা এসে এত কিছু শেখায়, যেটা প্রথমত আমি এগুলো আগে শুনিনি, যেগুলো আমাদের শিখিয়েছে সেগুলো আগে কখনো শুনিনি আমি। বাকিটা তাও কিছুটা শুনেছে, বাট যেগুলো আমাদের শেখাতো ওখানে, এই সারগমসগুলো, এই রাগসগুলো, এই পাল্টাসগুলো, মানে ইমেন্সলি গুড। আর তুমি যেহেতু আগে শেখোনি, তোমার এগুলো ধরতে অসুবিধা হতো না? প্রথম খুব অসুবিধা হতো। প্রথম মানে ধরো প্রথম 1-2 সপ্তাহ একটু খুব মানে অসুবিধা হতো, বাট স্যাররা বলতো আস্তে আস্তে কর, শিখে যাবি। যে কোনো কিছু জিনিস খুব তাড়াতাড়ি যদি গাছ তাহলে প্রথম ভরকে যাবি। তো জন্য বলতো আস্তে আস্তে যেই সারগমগুলো দিচ্ছি সেগুলো আস্তে আস্তে কর, তাহলে সব ঠিক হয়ে যাবে। তারপরে 1-2 সপ্তাহ পর ধরে নিয়েছি, ম্যাচ খেয়ে গেছে। তারপর তো আমাদের হতোই। তারপরে এবার আমাদের রোজ দিনের রুটিনটা কি থাকতো, আমাদের এই 9টা থেকে সকাল 9টা থেকে রাত 7টা অবধি আমাদের ব্যান্ড রিহার্সালস থাকতো। মানে একটা গান কতবার করে গাইতে হতো? তো এটা ডিপেন্ড করছে। দেখো, আমাদের কখনো এরকম হতো যে এপিসোডে 1টা গান গাইতে হবে, কখনো এরকম হয়েছে 2টো গান, কখনো এরকম হয়েছে 4টে গান। ঠিক আছে, এবার এরকম হতো যে তোমাকে 4টে গানই নতুন গান দিচ্ছে, যেগুলো তুমি হয়তো আগে কোনো শোনোনি। ঠিক আছে, মানে এবার তোমার প্রিপেয়ার করতে হচ্ছে একদিনের মধ্যে, আবার সেটা ব্যান্ড রিহার্সালে 3 দিনই গাইতে হচ্ছে তোমাকে সেই গানগুলো। তো এরকমও হয়েছে। তো এবার আমাদের ওইরকমই মানে প্রায় 7-8 ঘন্টা আমাদের ব্যান্ড রিহার্সাল থাকতো। তারপরে প্রত্যেকজনের গানে যে কোরাস হয় সেই কোরাসগুলো আমাদের মুখস্থ করতে হতো, এক একটা লিরিক্স মুখস্থ করতে হতো, কোথায় কোন কোরাসগুলো আছে সেগুলো বলতে হতো। তো সেগুলো মানে প্রচুর টাইম মানে নিত আর কি। তো বসার টাইম পেতাম না আমরা, জাস্ট ওই রাত্রিবেলা ঘুমানোটুকুটাই টাইম পেতাম, আর খাওয়ারের যে ব্রেক সেগুলো না হলে সারাদিন আমাদের
কোরাস গান নিয়েই আমাদের। তো এর সাথে তো তোমার একটা গ্রেটার ফ্যামিলিও তৈরি হয়ে গেছে, বন্ধু পেয়েছো একদম, প্রচুর, মানে একদম। তুমি শুভজিৎ মানসী মানসী, হ্যাঁ খুব ভালো বন্ধু আমরা দেখেছি, অত্যন্ত ভালো বন্ধু, ভালো আমাদের বন্ধু। এত ভালো বন্ড হয়ে প্লাস গেছে। কেমিস্ট্রি তৈরি হয়েছে, রিউমার তৈরি হয়েছে মিশমিকে নিয়ে, সেটা তো হয়েছে, সেটা ছাড়া সেটা গসিপ, বাট আমি বলছি যে একটা তো গ্রেটার ফ্যামিলি, মানে একসাথে সবাই রেওয়াজ করছো, একদম। একসাথে সবাই ওর গান শুনছো, তোমার প্রবলেমটা ও বলে দিচ্ছে, ওর প্রবলেমটা তুমি বুঝতে বুঝতে পারছো, পারছি, হ্যাঁ। হ্যাঁ, তো এইটাও তো গিয়ে বোধহয় অনেক কিছু শেখায়। অনেক কিছু, কেন কি তোমার মনে আছে কিনা জানি না, প্রথমবার যখন আমি এই থিয়েটার রাউন্ডে যাই তখন যে বিশ্বরূপদা ছিল, যে বিশ্বরূপদা আমাকে প্রচুর হেল্প করতো, মানে কোনো গানের মধ্যে কোনো ভুল হলে এই জায়গাটা এইরকম করবি, কোনো গানের মধ্যে কিছু এক্সট্রা দিতে হলে সেগুলো বলেই তো। বিশ্বরূপদা অলরেডি অনেকগুলো রিয়ালিটি শো করে এসছে, আর খুব ওনার গলা খুবই ভালো, আর আমি অনেক শ্রদ্ধাও করি ওনাকে, তো খুব ভালো গায়, আমি তো ওনার থেকে অনেক কিছু শিখেওছি। তো তারপরে যখন আস্তে আস্তে আইডল জার্নি শুরু হয় আমাদের, তখন মানসীদি, শুভজিতের সাথে দেখা হয়, সবার সাথেই, মানে ময়ূরীদির থেকে অনেক কিছু শিখতে হয়েছে, কারণ ময়ূরীদি পুরোপুরি ক্লাসিক্যালি ট্রেন, ক্লাসিক্যাল একদম। তো এই জন্য ময়ূরীদিও আমাকে অনেক শেখাতো, মানে সবাই ওখানে অনেক 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 ভালোবাসতো আমাকে, তো আমাদের মধ্যে বন্ডিংটা খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে, খুব তাড়াতাড়ি খুব অ্যাটাচড হয়ে গেছি আমরা। বাবা মাকে মিস করতে নিশ্চয়ই, বাড়ি মিস করতে। হ্যাঁ, বাবা মাকে মিস করতাম, বাট আমি বলবো যে অত বেশিও মিস করতাম না, কারণ এখানে কাজের জন্য। ফ্যামিলিটা এমনভাবে আমাদের ক্রিয়েট হয়ে গেছিলো যে কোনো দিকে কমতি মনে হতো না, আর কাজের মধ্যে অবশ্যই সারাদিন একটা কাজের মধ্যে থাকতাম, করে সেই তো সেই টাইমটুকুটা পেতাম না, আমাকে সেই রাত্রিবেলায় কল করতে হতো, সারাদিন অত টাইম পেতাম না, তো এই জন্য। এখন বন্ধুদের মিস করো? সেই 9 মাসের একটা তো অদ্ভুত জার্নি আছে, অদ্ভুত এখনো মজা। বেরোতে পারিনি ওখান থেকে, সেই যে মেমোরিজ গুলো বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে, এই মানে ধরো এই দুপুর হলে আমরা এখন খাচ্ছি, এই সকাল হলে আমাদের ব্যান্ড রিহার্সাল হচ্ছে, এই সন্ধে হলে আমাদের স্যারকে বাই বাই করছি, এইগুলো মনে মানে এরকম বারবার আসে মাথায়। তো এই একটু সন্ধ্যেবেলা হলো, স্যাররা চলে গেলে, এবার আমরা সবাই বসে গল্প করছি, সেগুলো বারবার আসতে থাকে আর কি, রিকল করতে থাকি, তো সেগুলো। একটা গান শুনি আর একটু, মানে ছোট্ট করে। আচ্ছা। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে, বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, 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 আয় ফিরে আয়। অরিজিৎ সিং এর সঙ্গে তুলনা হচ্ছিল, সেটা তো অল্প স্বল্প হচ্ছিল এনজয় করতে, কারণ তুমি তো বললে ছোট থেকে অরিজিৎ সিং এর গান শুনতে ফ্যান ছিলে, একদম ফ্যান, এখনো আছি, এখনো আছো, এখনো আছি, সারাজীবন থাকবো। তো যখন কারণ কি- লোকজন বলছে তখন সেটাকে এনজয় করো? লোকজন যাই ক্রিটিসাইজ করো না কেন, মানে বাজে ভালো যাই করো না কেন, আমি জাস্ট একটা জিনিস, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি ওনার পথেই চলছি, কেন কি ওনার মতো মানুষ আমার মনে হয় না অত পাওয়া যায়। উনি এতটাই ডাউন টু আর্থ, এতটাই মানে সবার সাথে এত মিলেমিশে থাকে, আর কোনো কন্ট্রোভার্সিতে থাকে না, সব কিছু এতটাই ওনার মধ্যে খুব এতটাই সারিয়াল, এতটাই ভালো, যে কোনো লোক আমার মনে হয় না কোনো আর কোনো হেটার্স আছে। তো এই জন্য আমি ওনাকে এতটাই ভালোবাসি যে যে কেউ যাই ক্রিটিসাইজ করো টাকা না, বলতাম ঠিক আছে ওকে। ক্রিটিসিজম তো একটা, মানে আমি যদি ধরি নেগেটিভ পাবলিসিটিও কিন্তু পাবলিসিটি। হ্যাঁ একদম, সেটা তো মানে আমি এই জন্য বলতাম বন্ধু বান্ধব ক্রিটিসাইজ করছে, তার মানে আমার 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 মানে আমাকে নিয়ে অনেক তো অনেক কথা চলছে, এক্স্যাক্টলি। তো সেটাই ঠিক আছে, মানে যাই করছো করুক, আমার সাথে কোনো খারাপ লাগতো না, আমি বললাম, ঠিক আছে তোরা বলছিস বল, ভালো বলছিস তাই তো খুবই ভালো, বাট ঠিক আছে আমার কোনো মানে। আচ্ছা, মনোমালিন্য হতো শুভজিৎ মানসী বা গ্রুপে যারা, মানে কখনো একটু মান অভিমান, একসঙ্গে তো অনেকদিন থাকা, সেইটা তো ফ্যামিলির মধ্যে থাকলে তো সবসময়ই হয়, ঝগড়াঝাটি হতো, আবার ঠিক এক মানে ঘন্টা মাঝে পরে। মাঝে যেটুকু আমরা দর্শক হয়ে দেখতে পেতাম স্নেহার সঙ্গে, আচ্ছা না সেরকম সেগুলো কিছু মানে ওরকম হতো না, পুরো স্ক্রিপ্টেড না পুরোটা স্ক্রিপ্টেড বলবো না, মানে ধরো যেটা তোমরা দেখতে স্টেজে, সেটা ধরো মানে এই যে বলছে যে স্নেহা আর মানুষের একটা এরকম হতো, অ্যাকচুয়ালি অতটাও না যতটা ওরা দেখাতো, বাট ওই আর কি জাস্ট পাবলিক যাতে রিয়াকশন খুব ভালো পাওয়া যায়, খুব ভালো এন্টারটেন হয় তার জন্য, বাট পুরোটা স্ক্রিপ্টেড বলবো না, কিছু হাত তাক সত্যি, কিছু হাত তাক মানে একটা কম্পিটিশন ছিলই, মানে একদম প্রত্যেকের মধ্যে, মানে সেটা তো গুড, মানে হেলদি বন্ডিংটা দেখো, কম্পিটিশন। বন্ডিং এর মতো একদম, যখন ওয়েন ইট কামস টু কম্পিটিশন সবাই একদম স্ট্রিক্ট সেটাতে।
কোনো ইয়ে নেই সেরকম। বাট বাট আমাদের মধ্যে ওরকম কোনো সিভিয়ার ঝগড়া, কখনো মারপিট এরকম কখনো হয় না না। সেটা তো হলে মানে জাস্ট টুকটাক হতো, সেটা এখন আর কি আর বলবো, হতো বা সেটা 1 ঘন্টা পর আবার সে ঠিক হয়ে যেত, ঠিক সবাই হয়ে একসাথে আবার আচ্ছা তোমার কি খারাপ লাগা আছে যে উইনার হতে পারলে না, এরকম কোনো রিগ্রেট বা রিপেন্ট আছে? না আমার নেই, কারণ সত্যি কথা বলতে গেলে আমি আগেও বললাম যে ফাইনালিস্ট হওয়াটা সত্যি একটা খুব বড় অ্যাচিভমেন্ট। আর না মানুষের তো স্বপ্ন হয়, মানে তুমি যখন চলে গেলে ফাইনাল রাউন্ডে, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা, দেখো ইচ্ছা ছিল বলবো না, মানে ইচ্ছা ছিল অবশ্যই, ইচ্ছা ছিল, সবার এতদূর ইচ্ছা থাকে, এসেছি, exactly. এতদূর এসেছি, তো ওই কাপটা এত সামনে পেয়ে মানে ওই কাপটা হাতে নেওয়াটা ইজ আ মানে ভেরি বিগ থিং আউট অফ এক্সপেকটেশন। বাট ইচ্ছা ছিল, বাট এটা বলবো না যে খারাপ লেগেছে, কেন কি আমি যে ফাইনালে এসেছি আমার জন্য এটাই মানে লট অফ মানে বিগ অ্যাচিভমেন্ট, এটা মানে আমার জন্য এনাফ। বাট ঠিক আছে, আবার কিছু না কিছু তো অবশ্যই হবে, আগে অনেক কাজ পাবো, অনেক কাজ করবো আগে, ঠিক আছে। আগে কাজ করার জন্য তো সেই সাধনাটা বজায় রাখতে হবে। একদম। ফিরে এসে কি রেওয়াজ হচ্ছে? একদম রেওয়াজ হচ্ছে ফুল অন। আচ্ছা। আর আমি খুব শিগগিরই মানে গানটাও শিখবো, একটা জায়গায় ভর্তি হবো, কেন কি ক্লাসিক্যাল আমাকে সবাই মানে বলেছে আর কি, তো স্যারদের কাছে আমি মোস্ট প্রবাবলি আমাদের যে মেন্টর ছিল ওদের কাছে হয়তো শিখবো, কেন কি ওদের সাথে একটা সেই বন্ডটা হয়ে Bonding গেছে না, আর অনেক কিছু শিখেওছি ওনাদের থেকে, তো ওনারাই নিজে বলেছেন যে আমাদের কাছেই শেখ এই সেই, তো আমিও বলেছি স্যার। তার জন্য তো মুম্বাই যেতে হবে হয়তো। হ্যাঁ একদম। তো মোটামুটি কি মুম্বাইতেও তো একটা আস্তানা করার প্ল্যানিং নিশ্চয়ই রয়েছে? হ্যাঁ খুব শিগগিরই ওখানে মানে মানে যাওয়ার এই চেষ্টা মানে চলছে। বঙ্গ কেন কি- সন্তানকে কি এরপরে আমরা শুধু মুম্বাইতেই পাবো? না না এটার কোনো ব্যাপার নেই, এখানেও আমার বাড়ি, ওখানেও আমার মানে সবাই আছে, তো যাওয়া আসা চলতেই থাকবে, বাট হ্যাঁ বেশিরভাগ কাজটা হয়তো ওখানেই থাকবে, তো এই জন্য যাওয়াটা হবে। আচ্ছা এবার একটা যেটা জানার, যে যখন সব শেষ হয়ে গেল, উইনার হয়ে গেল, ফিরে আসা, এত দিনের একটা বন্ডিং, মন খারাপ হয়েছিল? মারাত্মক, মানে আমরা তো আর ক্যামেরাতে সেটা দেখাতে পারি না কখনো কখনো, Exactly. বাট এই ধরো শুটিং শেষ হওয়ার পর আমরা যে রুমে আসি, মানে আমাদের যে ওখানে কন্টেস্টেন্টস রুমটাতে সবাই এসে খুব কেঁদেছি, একসাথে সবাই জড়িয়ে ধরেছি, সবাই সবার দুঃখের কথা বলেছি এই সেই, তো এগুলো এখনো যোগাযোগ আছে? মানে এখনো, হ্যাঁ একদম, এখনো মনে হচ্ছে না যে আমরা চলে এসেছি একটা জায়গায়, এখনো ভিডিও কলসে কথা হয়, মেসেজে কথা হয়, তো ওটা এখনো চলতেই থাকবে সারা জীবন। তো খুব মানে রুমে আসার পর তো আমরা বিশাল কেঁদেছি, একসাথে আগে বসেছি আমরা 2-3 দিন ধরে শুধু গল্পই করে গেছি শোটা শেষ হওয়ার পর, যে এত মিস করব তোদের সবার সাথে, এতদিন কাটালাম এই 9টা মাস, তো এরকম বসে আরেকটা বিষয় যে প্রত্যেকটা এপিসোডে আমরা যখন মানে একদম ফাইনাল দিকে এগোচ্ছি, তখন আমরা দেখেছি স্পেশাল এপিসোডস হতো যেখানে স্পেশাল গেস্টরা আসতেন। এরকম কোনো ঘটনা যেটা ভীষণ ভাবে তোমার মনে দাগ কেটে আছে, মনে পড়ছে? মানে কিভাবে? গেস্টদের থেকে কোনো পাওয়া কমেন্ট বা আচ্ছা হ্যাঁ, মানে ভালো কোনো তো? এপিসোড, হ্যাঁ এপিসোড এক একটা হয় না যে সেটা তো ভীষণ মেমোরেবল হয়ে থাকে। একদম। প্রথমত তো আমি একটাই বলবো, সেটা উদিত হচ্ছে নারায়ণজি এসেছেন, অনেকে এসেছেন। স্পেশালি আমার যেটা খুব ইচ্ছা ছিল, মানে আমি ওই মানুষটাকে দেখতে চেয়েছিলাম অনেক, মানে কোনোদিন ভাবতে পারিনি, কেন কি সেই মানুষটাকে ঘরে চুপচাপ বসে শুনতাম মোবাইলে তার গান, বাথরুমে যেতাম বা কোথাও ঘুরতে যেতাম, কোথাও ওই মানুষটার গান আমার থাকতে প্লেলিস্টে, সেটা হচ্ছে বিশাল মিশ্রা। Okay. ঠিক আছে, তো উনি প্রথম এসছিলেন এপিসোডে, তো যখন এসছিল প্রায় টিভিতে তো দেখানো হয়নি, বাট আমি সারাদিন হয়তো কেঁদে যাচ্ছিলাম শ্যুটে, আমাদের প্রায় 9 ঘন্টার শ্যুটে আমি হয়তো 5 ঘন্টা শুধু কেঁদেই গেছি, এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম মানুষটাকে সামনে দেখে। গান তো দূরের কথা, মানুষ যখন গান গাইছিল লাইভে, মানে লিটারালি মনে হচ্ছিল মানে ভগবান সামনে গাইছে আর কি, এতটাই ওনার ভালো গলা, আর সেই হাই রেঞ্জ, ওনার মেনলি তো সব হাই রেঞ্জের গলা, তো মানে এত সুন্দর গলা, আর সেই মানুষটাকে শুনতে পাবো সামনে কখনো এক্সপেক্ট করতে পারিনি। আর সেই মানুষের সাথে একসাথে স্টেজ শেয়ার করেছি, একসাথে গেয়েছি আমরা, সবাই এসে আমাকে হাগ করেছে, প্লাস শ্রেয়া ম্যাম, বিশাল স্যার, 3 জনে মিলে আমরা গানটা আরো গেয়েছি। তো অনেকে এসেছেন, ধরো আমি হ্যাঁ, উদিতজির কথা আছে বললাম, এরকম, সেটা হচ্ছে কি নানা পাটেকর স্যারও এসেছিলেন, Right. তো নানা পাটেকর স্যারও আমাকে একটা অনেক ভালো কথা, ভালো কমেন্ট দিয়েছিলেন। তারপরে আমি যে গানটা গেয়েছি সেটাতে অনেক সবাই মানে মোটামুটি সবাই খুব ইমোশনাল হয়ে গেছিলো, আর প্লাস নানা পাটেকর স্যার আমাকে আরেকবার গাইতে বলেছিল, তো সেইটা আমার জন্য খুব মানে খুশির একটা মোমেন্ট ছিল, যে স্যারের ভালো লাগলো, স্যার আবার গাইতে বললো আমাকে, তার মানে খুবই ভালো লেগেছে, সেটা একটা মোমেন্ট ছিল। তারপরে উদিত নারায়ণ স্যারের একটা মোমেন্ট ছিল, একসাথে আমরা গান গাইলাম। হ্যাঁ একটু হোক না, একটু ওই গানটা হোক না যেটা একসাথে গিয়েছি উদিতের সাথে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, বা একটু কথা কম, এইটার পরে আরেকটা গান দিয়ে আমরা শেষ করে দেবো। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ कैसी
सरहदे कैसी मजबूरियाँ मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ तुम भुला ना सकोगी वो अंदाज हूँ देखती हो मुझे देखती हो जहाँ मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। উদিত যেটা শুনে ফার্স্ট কি বলেছিলেন? উদিত তো শুনে খুব খুশি হয়ে গেল। তারপরে শ্রেয়া এবং উদিত দুজনে একসাথে বলছেন এত সিমিলার সাউন্ড কি করে করছো। তো মানে ওই গানটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, কারণ কি গানটা আমি শুনেছি, অনেকবার প্র্যাকটিস করেছি, আর নতুন একটা গান আমার জন্য, তো অনেক প্রিপেয়ার করেছিলাম গানটাকে নিয়ে, তো সবার খুব ভালো লাগে। নতুন কাজের কি পরিকল্পনা আছে প্রিয়াংশু? নতুন কাজের বলতে গেলে এখন তো এই মাসটা আমাদের একটুখানি গ্যাপ চলছে, কেন কি এত 9 মাস কাটিয়ে এসেছি, তো ফুল অন পরের মাস থেকে তো আমাদের সব বাইরে ওয়ার্ল্ড ট্যুর হতেই থাকবে, ঠিক আছে। আর খুব শিগগিরই সবার সাথে অনেকজনের সাথেই প্লেব্যাক হওয়ার খুব সম্ভাবনা আছে, আর সেগুলো কাজ চলছে এখন, and খুব তাড়াতাড়ি তোমরা সবাই দেখতেও পাবে। মানে আগামী দিনে তুমি ফুল ফ্ল্যাজেড গান নিয়েই থাকছো, শিখবে, পারফর্ম করবে। গান নিয়ে শুরু হয়েছে, গান নিয়ে শেষ হবে। ছোটবেলায় কি স্বপ্ন ছিল সঙ্গীত শিল্পী হব, সিঙ্গার হব? একদম খুব খুব ভাবে, মানে এইটা মানে আমার একটা ছিল আর কি, যে ছোটবেলা থেকে ইন্ডিয়ানটা দেখতাম, শুধুমাত্র মানে দেখতাম না, আমি কখনো নিজেকেও যখন ঘরে বসে দেখতাম টিভিতে, ওই ইয়েটা দেখেছি যে আমিও একদিন ওখানে গিয়ে গানটা করব, তো সেই স্বপ্নটা তো পূরণ হয়েছে, এটা আমার জন্য একটা খুবই বিগ অ্যাচিভমেন্ট। আগামী দিন খুব ভালো কাটুক, শুভেচ্ছা রইলো, কারণ পথ এখনো অনেকটা বাকি, একদম, এবং সেই পথ মসৃণ হবে এটাই আমরা আশা রাখবো। আপনারা দেখতে থাকুন এনকেটিভি বাংলা। আজ কথায় শেষ নয়, আজ শেষ হবে প্রিয়াংশুর।